রাতে আমি একা খাটে শুয়েছিলাম। হঠাৎ অনুভব করলাম আমার পরনের ছোট প্যান্টটা খুলে যাচ্ছে। ভাবলাম হয়তো অ্যালার্জির কারণে এমনটি অনুভব হচ্ছে। চোখের পাড়ে পাড়ে ঘুম আসতেই অতটা লক্ষ্য করিনি, কিন্তু আমাকে অবাক করে দিয়ে চোখ খুলতেই দেখলাম আমার পরনের ছোট প্যান্টটি শূন্যের উপর ভাসছে। দেখে আমি হাতকে উঠলাম, এ কি, এটা কিভাবে সম্ভব? আমার পরনের প্যান্ট শূন্যে ভাসছে কিভাবে? প্যান্টটি আমার চোখের সামনে ঝুলছে। আমি ভয়ে কাঁপতে লাগলাম। সাথে সাথে একটা বিদঘুটে হাসির শব্দ শুনতে পেলাম। ভয়ে আমার গলা শুকিয়ে আসছে। আমি প্যান্টটি ধরতে চাইলাম, অমনি প্যান্টটি আমার সামনে থেকে দূরে সরে যাচ্ছে। ভয়ে আমি অজ্ঞান হয়ে পড়লাম। সকালবেলায় আমি যখন চোখ খুললাম তখন দেখতে পেলাম আমি হসপিটালের বেডে। আমার মাথার পাশে দাঁড়িয়ে আছে আমার স্বামী হৃদয়। হৃদয়কে দেখে আমি তার হাত শক্ত করে জড়িয়ে ধরলাম আর হাঁপাতে লাগলাম, কারণ গতকালের হাসিটি এখনো আমার কানে বাজছে। হৃদয় আমাকে বলল, কি ব্যাপার লায়লা, তুমি অজ্ঞান হয়ে গেলে কিভাবে? আমি বললাম, আমাকে এখানে কে এনেছে? গতকাল তো আমি তোমাকে বাসায় একা রেখে খালাদের বাসায় গেছিলাম। খালাদের বাসা যেহেতু মানিকগঞ্জে, ওখান থেকে ফিরতে ফিরতে ভোর হয়ে যায়। ভোরে দরজার সামনে এসে কলিং বেল দিয়েই যাচ্ছি, কিন্তু কিছুতেই তুমি দরজা খুলছো না। ভাবলাম আমার অপেক্ষায় থাকতে থাকতে তুমি হয়তোবা ঘুমিয়ে গেছো, তাই পকেট থেকে মোবাইলটা বের করে তোমার মোবাইলে কল দিতে লাগলাম। বেশ কয়েকটা কল দেবার পরেও তুমি কল রিসিভ করছো না। তখন আমি ভয় পেয়ে গেলাম। দেখলাম দরজাটা ভেতর থেকে আটকানো। বাসায় যেহেতু তুমি ছাড়া আর কেউ থাকে না, তাই নিরুপায় হয়ে দরজায় ধাক্কা দিতে লাগলাম, কিন্তু তবুও তুমি দরজা খুলছো না। তাই আমি আরো জোরে জোরে দরজা ধাক্কাতে লাগলাম। আমার দরজা ধাক্কানোর আওয়াজটা এত বেশি ছিল যে পাশের ফ্ল্যাট থেকে বাবু ভাই ও জোনাকি ভাবে চলে আসলো। ওনারা এসে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার ভাই, আপনি এত জোরে দরজা ধাক্কা দিচ্ছেন কেন? আমি বললাম, ভাই আমি আজ একটা জরুরি কাজে মানিকগঞ্জে আমার খালার বাসায় গেছিলাম। ওখান থেকে আসতে আসতে ভোর হয়ে গেছে। বাসায় আপনার ভাবি একা ছিলেন। অবশ্য মাঝরাতে তার সাথে আমার একবার কথা হয়েছিল। সে বলেছিল খাওয়া দাওয়া করে শুয়ে আছে। মানিকগঞ্জ থেকে আমার আসতে আসতে ফজর হয়ে গেছে। এখন এসে ওকে এত করে কলিং বেল দিচ্ছি, মোবাইল করছি, দরজা ধাক্কা দিচ্ছি, তবুও তার ঘুম ভাঙছে না। আমার কথা শুনে জোনাকি ভাবি ও বাবু ভাই অবাক হয়ে একজন আর একজনের মুখের দিকে তাকাচ্ছেন। তারপর বাবু ভাই কাঁপা কাঁপা গলায় বলল, ভাই আপনি ভাবিকে একা রেখে কেন গেলেন? আপনারা এই বিল্ডিং এর নতুন ভাড়াটিয়া, অন্য কারোর সাথে পরিচয় না থাক, আমাদের সাথে তো আপনাদের ভালো সম্পর্ক। আপনি বললে আমার স্ত্রী এসে ভাবির সাথে থাকতো, এভাবে ভাবিকে একা রুমে রেখে যাওয়াটা আপনার উচিত হয়নি। জোনাকি ভাবি বলল, এখন এত কথা বলার দরকার নেই, তাড়াতাড়ি দরজা ভেঙে ভাবিকে উদ্ধার করুন। তারপর আমি আর পাশের ফ্ল্যাটের বাবু ভাই মিলে দরজা ভেঙে রুমে গিয়ে দেখি তুমি খাটের নিচে অজ্ঞান হয়ে পড়ে আছো। তোমাকে এই অবস্থায় দেখে জোনাকি ভাবি বলল, যা ভেবেছিলাম তাই, ভাবি ভয় পেয়ে অজ্ঞান হয়ে গেছে। তোমরা তাড়াতাড়ি ভাবিকে হসপিটালে নেওয়ার ব্যবস্থা করো। তারপর আমি আর বাবু ভাই মিলে তোমাকে হসপিটালে নিয়ে আসলাম। কিছুক্ষণ আগে বাবু ভাই ও জোনাকি ভাবি হসপিটাল থেকে চলে গেছে। এখন বলো তো তুমি অজ্ঞান হয়ে গেছিলে কেন? হৃদয়ের মুখে এমন কথা শুনে আমি গতকাল রাতে সমস্ত কথা তাকে খুলে বলতে লাগলাম। আমার সাথে ঘটে যাওয়া সব কথা শোনার পর হৃদয় কিছুটা চিন্তিত হয়ে গেল। তবু আমাকে বলল, দূর, ওসব এখন আছে নাকি? তুমি একটা শিক্ষিত মেয়ে, ভূত প্রেতের কল্পকাহিনী তুমি বিশ্বাস করো? আমি তাকে বললাম, একটা সময় আমি বিশ্বাস করতাম না, কিন্তু গতকাল রাতে আমার সাথে ঘটার পরে আমি এখন বিশ্বাস করি। আই এম শিওর ওই ঘরে কোনো অশুভ শক্তি আছে। আমার মুখে এমন কথা শুনে হৃদয় বলল, আমার তো বিশ্বাস হয় না। আচ্ছা তুমি বলো তো, ওই বাসা যখন আমরা প্রথম ভাড়া নিই তখন বাসাটা কিরকম জনশূন্য ছিল না? হ্যাঁ তা ছিল। জমিদার কি বলেছিল মনে আছে? হ্যাঁ, উনি বলেছিল এই বাসাটাতে ওনার বড় ভাই আর ভাবি থাকতো, ওনারা এখন আমেরিকা গেছে, তাই বাসাটা খালি পড়েছিল। আমাকে বলেছিল আমি যদি উঠতে চাই ওই বাসাতে আজই উঠতে পারবো, সবকিছু ফার্নিচার করাই আছে। হ্যাঁ, তারপর তুমি আমি ওই বাসাতে উঠে অনেকদিন পড়ে থাকা জনশূন্য বাসাটার সবকিছু পরিষ্কার করে তারপর ওখানে উঠি। এখন আমার প্রশ্ন হচ্ছে, ওই বাসায় যদি কোনো সমস্যা নাই থাকবে, তাহলে এতদিন বাসাটা খালি পড়েছিল কেন? আর এত কম টাকায় বাসাটা আমাদেরকে ভাড়া দিল কেন? তোমার কথায় যুক্তি আছে, তবুও আমার বিশ্বাস হচ্ছে না। আচ্ছা, আমরা হসপিটাল থেকে রিলিজ হয়ে গেলে জোনাকি ভাবি আর বাবু ভাইয়ের কাছে জিজ্ঞাসা করলেই বুঝতে পারবো। বিকালে আমি আর হৃদয় হসপিটাল থেকে রিলিজ হয়ে যখন বাসায় গেলাম, তখন আমাদের বাসায় না ঢুকে জোনাকি ভাবি আর বাবু ভাইয়ের বাসায় ঢুকলাম। তখন জোনাকি ভাবি আর বাবু ভাই ড্রয়িং রুমে বসে চা খাচ্ছিলেন। আমাকে দেখে জোনাকি ভাবি বলল, আসুন আসুন, বসুন, এখন কেমন লাগছে? আমি বললাম, জি ভাবি, একটু ভালো লাগছে। জোনাকি ভাবি বলল, একটু চা খাবেন? চা করে দেই? না ভাবি, আমরা একটু আগে চা নাস্তা করে এসেছি, একটি বিষয় জানার জন্য আপনাদের কাছে এসেছি। বাবু ভাই বলল, চা নাস্তা করতে করতেই কথা বলি। না ভাইজান, আমার একটা কথা জানার ছিল। জোনাকি ভাবি বলল, কি কথা? তারপর গতরাতে ঘটে যাওয়া সব কথা আমি বাবু ভাই এবং
জোনাকি ভাবিকে বলতে লাগলাম। আমি যখন কথাগুলো বলছিলাম তখন ওনারা স্বামী স্ত্রী একে অপরের মুখের দিকে তাকাচ্ছিল আর ওনাদের দেখতে কিছুটা ভয়ার্থ মনে হচ্ছিল। আমি একাধারে ঘটে যাওয়া সব কথা খুলে পড়লাম। আমার কথা শেষ হওয়ার পরে বাবু ভাই বলল, আপনি ঠিক ধরেছেন ভাবি, ওই ঘরে একটা অশুভ শক্তি আছে। ওনার মুখে এমন কথা শুনে আমি আর হৃদয় দুজনেই চমকে উঠলাম। আমি হৃদয়ের দিকে তাকালাম। হৃদয় আমাকে ইশারাতে শান্ত হয়ে সব শুনতে বলল। তবু আমি বাবু ভাইকে বললাম, ভাই ওই রুমের ঘটনাটা আমাদেরকে একটু খুলে বলুন তো, কেন ওখানে অশুভ শক্তি ভর করেছে? ওটা আমরা আসার আগের ঘটনা। আমরা এই ফ্ল্যাটে ঢোকার পরে প্রায় সময় দেখতাম ওই ফ্ল্যাটে নতুন ভাড়াটিয়া উঠত। কেউ 1 মাসের বেশি থাকতো না। প্রতি রাতেই ওখানে কোনো না কোনো ঘটনা ঘটত। হৃদয় বলল, আমরা ওই রুমে ঘটে যাওয়া ঘটনাটা শুনতে চাচ্ছি, যে ঘটনার কারণে ওই রুমে অশুভ শক্তি ভর করে আছে। বাবু ভাই বলল, তাহলে শুনুন সেই ঘটনা। ওই ঘরে থাকতো বাড়িওয়ালার আপন বড় ভাই এবং বড় ভাবি। দুজনেই ছিল নিঃসন্তান। ওনাদের বয়স প্রায় 70-এর কাছাকাছি। ওনাদের ঘরে দুজন কাজের লোক ছিল, একটা কাজের মেয়ে আর একটা কাজের ছেলে। কাজের মেয়ের বয়স ছিল 14 থেকে 15 বছরের আর কাজের ছেলের বয়স ছিল 16 থেকে 17 বছরের। একদিন বাড়িওয়ালি ঘরে না থাকায় বাড়িওয়ালা বয়স্ক লোকটি বিছানার উপর থেকে ডাক দিয়ে বলল, রোশনি, এই রোশনি, কই গেলি? কাজের ছেলে ফাহিম এসে বলল, না না, আমাকে ডেকেছেন? বুড়ো লোকটি ডেকেছিল কাজের মেয়ে রোশনিকে। এসেছে কাজের ছেলে ফাহিম। তাই উনি রেগে গিয়ে বলল, ওরে হারামজাদা, তুই কেন আসলি? আমি তো ডেকেছি রোশনিকে। রোশনি রান্নাঘরে কাজ করছে। তোর নানি কোথায়? তাকে দেখছি না কেন? নানি ওনার বান্ধবীর বাড়িতে বেড়াতে গেছে। তখন আপনি ঘুমিয়েছিলেন। আমাকে বলে গেছে আপনি ঘুম থেকে উঠলে যেন আপনাকে কথাটা বলি। আচ্ছা, তুই এখন রান্নাঘরে গিয়ে রোশনিকে বল 1 কাপ চা নিয়ে আসার জন্য। দেখিস চায়ের কাপ নিয়ে তুই আসিস না, রোশনিকে পাঠাস। বৃদ্ধ লোকটির কথা মতো কাজের ছেলে ফাহিম রান্নাঘরের দিকে গেল। কাজের ছেলে ফাহিম রান্নাঘরে গিয়ে দেখলো রোশনি রান্না বান্নার কাজে ব্যস্ত। ফাহিম রোশনিকে গিয়ে বলল, বুইরারে 1 কাপ চা দিয়ে আসতে বলছে। বলছিলাম আমি নিয়ে যাব। বুইরা খালি তোরে খোঁজে। বুড়ার হাব ভাব আমার ভালো ঠেকছে না। আমি তো তোকে ভালোবাসি, তাই সাবধান করছি। বুড়োর থেকে দূরে দূরে থাকবি। তোকে ভালোবেসে আমি কি পামো? তুইও চাকর, আমিও চাকরানি। এত কথা না বইলা বুইরারে 1 কাপ চা দিয়ায় বলে ফাহিম চলে গেল। রোশনি যখন চা নিয়ে বৃদ্ধ লোকটির রুমে আসলো তখন বৃদ্ধ লোকটি রোশনির হাত থেকে চায়ের কাপটা নিয়ে বলল, আমার পাশে বস, তোর সাথে কিছু জরুরি কথা আছে। কি কথা নানা? তোর নানিকে বিয়ে করেছি অনেক বছর, দাম্পত্য জীবনের এত বছর হয়ে গেল, তোর নানির থেকে কোনো বাচ্চা কাচ্চা পাইনি। তাই আমি চাই তোকে বিয়ে করতে। তোর নামে অনেক টাকা পয়সা দিব, একটা বাড়ি করে দিব। তারপর বৃদ্ধ লোকটি কাজের মেয়েটিকে নানাভাবে লোভ লালসা দেখিয়ে তাকে নিয়ে পালিয়ে গেল। এদিকে বিকালবেলা বৃদ্ধ লোকটির স্ত্রী যখন বান্ধবীর বাসা থেকে ফিরে আসলো তখন দেখলো কাজের ছেলে ফাহিম বসে বসে কাঁদছে। মহিলাটি কাজের ছেলেকে জিজ্ঞাসা করলো, কিরে ফাহিম, তুই এখানে বসে কাঁদছিস কেন? তোমার স্বামী আমার প্রেমিকারে নিয়ে পালাইয়া গেছে। তারপর কাজের ছেলেটি সব ঘটনা বৃদ্ধ মহিলাটিকে খুলে বলল। সব ঘটনা শোনার পর বৃদ্ধ মহিলাটি সিদ্ধান্ত নিল, স্বামী যদি 70 বছর বয়সে 16 বছরের মেয়ে নিয়ে পালাতে পারে তাহলে সে কেন 60 বছর বয়সে 17 বছরের ছেলেকে বিয়ে করতে পারবে না। উনি তৎক্ষণিক সিদ্ধান্ত নিল কাজের ছেলে ফাহিমকে বিয়ে করবে। শোন, তোকে আমি বিয়ে করব। বৃদ্ধ মহিলাটির মুখে এমন কথা শুনে কাজের ছেলে ফাহিম কেঁদে দিল। আপনি আমার নানির চাইতে বয়সে বড়, আপনাকে কিভাবে আমি বিয়ে করব? আমার জায়গা সম্পত্তি যা আছে সব তোর নামে লিখে দিব। তবুও আমি তোর সাথে 1 রাত বাসর করব। যেমন কথা তেমন কাজ। বর সাজিয়ে কাজের ছেলে ফাহিমকে বাসর ঘরে বসিয়ে রেখে বৃদ্ধ মহিলাটি বাসর ঘরের সামনে মনের সুখে নেচে নেচে গাইল, আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। গান গাওয়া শেষ করে খাটের উপর উঠে বলল, চল এবার আমরা বাসর শুরু করি। বলে যখন ফাহিমকে ধরতে চাইল তখনই ফাহিম বৃদ্ধা মহিলাটির ভয়ে স্ট্রোক করে মারা গেল। আর সেই কাজের ছেলে ফাহিম এখন প্রেতাত্মা হয়ে ওই রুমে যে ঘুমোয় তার প্যান্ট খুলে ফেলে। বাবু ভাইয়ের মুখে কথাগুলো শুনে আমরা দুজন একজন আর একজনের দিকে তাকাচ্ছিলাম। তারপর বাবু ভাইকে জিজ্ঞাসা করলাম, বৃদ্ধ লোকটি না হয় কাজের মেয়েকে নিয়ে পালিয়েছে, কিন্তু বৃদ্ধা মহিলাটি এখন কোথায়? জোনাকি ভাবি বলল, সেদিনের পর থেকে ফাহিম ছেলেটি নাকি প্রেতাত্মা হয়ে বৃদ্ধা মহিলাটির লজ্জা স্থানে লাঠি দিয়ে পেটায়। তাই উনি এখন ওই রুমে থাকে না, উনি চলে গেছেন ওনার ভাইয়ের বাসায়। হৃদয় বলল, আজকের রাতটা আপনাদের বাসায় থাকবো, কাল সকালে উঠে আমরা চলে যাব। হ্যালো ভিউয়ার্স, আমাদের এই গল্পটি ছিল কাল্পনিক, বিনোদনের উদ্দেশ্যে আপনাদের জন্য তৈরি করা। গল্পটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে শেয়ার করে দেবার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ।